প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সময়ের আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা ইভ্যালি ২১ রাতের প্রতিনিয়ত আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, আমরা সকলেই জানি যে প্রতি বছর ৩১ মে এই দিবসটি হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এবং এবছর পালিত হচ্ছে। এবং আমরা এবার যদি প্রতিবাদ্যটি নিয়ে আলোচনা করি, এবারের প্রতিবাদ্য রয়েছে কমিট টু কুইট এবং আসুন আমরা প্রতিজ্ঞা করি জীবন বাঁচাতে তামাক ছাড়ে। অর্থাৎ আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে, আপনারা বুঝতেই পারছেন, তামাককে ঘিরে এবং এই তামাক স্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ সব কিছুর জন্যই মারাত্মক একটি ক্ষতিকর বিষয় রয়েছে এটির। এবং সর্বশেষ যে গবেষণা রয়েছে সেই অনুযায়ী দেশের প্রায় ৩৫% প্রাপ্তবয়স্ক মানুষ তামাক দ্রব্য ব্যবহার করছেন এবং প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং সেই সাথে সাথে আর্থিক জায়গাটি যদি আমরা পরিবেশ বা তামাকজাত ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকি মিলিয়ে ২০১৭-১৮ বছরের অর্থের গবেষণায় বলছে ৩০,৫৭০ কোটি টাকা মতো আর্থিক ক্ষতি হচ্ছে, যার বিপরীতে সরকারের রাজস্ব আহরণ হয়েছিল প্রায় দেখা যাচ্ছে সেটি মাত্র ২৩,০০০ কোটি টাকা। এবং এই যখন অবস্থা, আমাদের দেশের অবস্থান, বৈশ্বিক অবস্থান, আমাদের করণীয়, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আজকে ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, ২১ পদকপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, সভাপতি মানুষ এবং সদস্য জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড। এছাড়াও দর্শক আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান, সাবেক মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তবে আমরা আলোচনাটি শুরু করতে চাইব আমাদের স্টুডিও থেকে আলোচনা শুরু করছি। স্যার, এবারের তামাক মুক্ত দিবসের প্রতিবাদ্যর বিষয়টি দিয়ে আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইব। প্রতিবাদ্য বিষয়টি হচ্ছে কমিট টু কুইট। আমি যেটা বললেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি জীবন বাঁচাতে তামাক ছাড়ি। আসলে এই তামাকের এই আন্দোলনটা তো আমরা বহু আগে শুরু করেছি বাংলাদেশে। আমাদের যে সংগঠন মানুষ, প্রায় ৩০ বছর যাবৎ আমরা কাজ করছি। এবং সুখবর সেটা হচ্ছে যে ২০০৫ সালে জাতিসংঘে FCTC যেটা হয়, ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল, যে পৃথিবীর প্রায় ২০০টির মতো দেশ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে তামাকটাকে নিয়ন্ত্রণ করতে হবে পৃথিবীর সকল দেশে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল, তামাক নিয়ন্ত্রণ একটা আইন হলো এবং পরবর্তীতে ২০০৫ সালে মহান জাতীয় সংসদে বাংলাদেশে সেটা আইনটা পাশ হলো। কিন্তু আইনের মধ্যে কিছু গরমিল থাকায় ২০১৩ সালে বর্তমান সরকারের সময় সেই আইনটাকে পুরোপুরি বাস্তবসম্মতভাবে রেটিফাই করা হয়। এখন তামাকটা এমন একটা বিষাক্ত পদার্থ যেটার মধ্যে রয়েছে ৭,৩৬৫টি মানে ক্ষতিকর পদার্থ, যেটাকে বলা হয় বিষাক্ত, টক্সিক। আচ্ছা আচ্ছা। এবং তার মধ্যে ৭০টি হচ্ছে কার্সিনোজেনিক, যেটা ক্যান্সার তৈরি করে। এখন উদাহরণস্বরূপ যদি বলতে চাই যে ৭,০০০-এর উপরে এই টক্সিক পদার্থগুলো কি, ২-৪টার নাম বললেই আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন, গাড়ির পিছনে যে ধোঁয়াটা আসে, কার্বন মনোক্সাইড, এটাও সিগারেটের ধোঁয়াতে থাকে। তারপরে হচ্ছে যে আপনার পানিটা যে আমরা খাই না আর্সেনিকের ভয়ে অনেক পানিতে, সেই আর্সেনিকটাও সিগারেটের ধোঁয়াতে আছে। তারপরে আমরা মশা মাছি মারি যে অ্যারোসল, সেটাও তামাকের ধোঁয়ার মধ্যে পাওয়া গেছে। সুতরাং এইরকম ৭,০০০টি বিষাক্ত পদার্থ রয়েছে, ৭০টি ক্যান্সার তৈরি করে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে তামাকের কারণে আমাদের মানবদেহের যে ক্ষতিটা হয়, এইটার মতো ক্ষতি আর কোনো পদার্থ দ্বারা হয় না। মাথার চুল থেকে পায়ের নখ সর্বাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। যদি আমি বলি মাথায় কি, মাথার চুল পড়া, মাথার ভিতরে ব্রেনের স্ট্রোক হওয়া, চোখের ছানি পড়া। আমি তো একজন ডেন্টিস্ট, মুখের নানা ধরনের রোগ নিয়ে বাংলাদেশে আসে যারা বিভিন্ন ধরনের জর্দা তামাক খায়, তাদের মুখের ক্যান্সার হয়, তারপরে গলার ক্যান্সার হয়, তারপরে বুকের মধ্যে একদিকে ফুসফুসে ক্যান্সার হয়, একদিকে হৃদরোগ হয়, হৃৎপিণ্ডে, পাকস্থলী বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হয়, পুরুষের যৌনশক্তি কমে যায়, মেয়েদের অকালে গর্ভপাত হয় অথবা বিকলাঙ্গ শিশু হয়, কম ওজনের শিশু হয়, এবং সর্বশেষ পায়ের যে রোগটি হয় যেটাকে বলা হয় গ্যাংগ্রিন, বার্জাস ডিজিজ, পা কেটে ফেলতে হয়। এই যে সমস্ত ভয়াবহ রোগগুলো, ২৫টা রোগ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এগুলা ধূমপানের কারণে হয়। এবং বাংলাদেশে আপনি জানেন যে এই পৃথিবীর যে ২/৩ ধূমপায়ী 10টি দেশে বসবাস করে ধূমপায়ী, সেই 10টি দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু ৮ নম্বরে, মানে সবচেয়ে বহুল ব্যবহৃত দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু 10টির মধ্যে একটি, শীর্ষ তামাক ব্যবহারকারী দেশ। আবার আরেকটি জিনিস দেখেন,
সাল থেকে 2030 সাল পর্যন্ত যেভাবে ট্রেন্ডটা চলছে তামাকের ব্যবহার, এই ব্যবহারে এই 2030-এর মধ্যে প্রায় 17,50,00,000 লোক পৃথিবীর থেকে মারা যাবে, বিদায় দিবে। তার মধ্যে 14 কোটি হচ্ছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে, মাত্র 4 কোটি হচ্ছে ডেভেলপড কান্ট্রি, কারণ তারা অলরেডি তামাকটাকে নিয়ন্ত্রণ করে ফেলছে বিভিন্নভাবে। কারণ তামাক নিয়ন্ত্রণ বিভিন্ন কলাকৌশল আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। এবং এই যে ট্রেন্ডটা আমি বললাম, সেটা আমাদের মতো উন্নয়নশীল বিশ্বের তামাক কোম্পানিরা আগ্রাসন চালাচ্ছে। কারণ আমাদের এখানে তামাকটাকে এনে ব্যবহার করা, বিক্রি করা, বাজারজাত করা তাদের জন্য খুব সহজ। ফলে এই দেশের এই অঞ্চলে তামাকের নানান ধরনের ব্যবহার কিন্তু বেড়ে যাচ্ছে। আর পৃথিবীর যে 110 কোটি ধূমপায়ী 80% কিন্তু বাস করে আমাদের মতো মধ্যম আয়ের দেশে, এবং প্রতিদিন 80,000 থেকে প্রায় 10 লক্ষ তরুণ যুব সমাজ সিগারেট ধরে। আচ্ছা, নতুন করে। আচ্ছা, মানে যে একটা অ্যালার্মিং সিকোয়েন্স। এবং এই যে তরুণ যুব সমাজ যারা ঝরছে সিগারেট, তাদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যতে এই ধরনের 25টি রোগে তারা খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে তাদের জীবনটা হয় অবসান হচ্ছে না, অথবা পঙ্গু হয়ে বাসায় বসে থাকছে। মানে একটা সমাজের যে মেরুদণ্ড যারা তরুণ যুব, তারা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে অথবা মৃত্যুবরণ করছে। এবং অর্থনৈতিকভাবে আপনি তো একটা উল্লেখ করেছেন যে আমরা অনেক সময় বলি যে তামাক কোম্পানি এত বড় ট্যাক্স দেয় যে আমরা তাদেরকে একটু কেন ছাড় দিব না। তারা ট্যাক্স দেওয়া হচ্ছে 22,810 কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য খাতে ব্যয় হয় 30,570 কোটি টাকা। তার মানে আমাদের নেট লস হয় 8,000 কোটি টাকা সরকারের। এটা সরকারের অর্থনীতিবিদ আর্থিক ক্ষতি, সামাজিক যে ক্ষতিটা জনগোষ্ঠী ধ্বংস হয়ে যাচ্ছে। আবার দেখেন আরেকটা বিষয় দেখেন, এই যে তরুণরা আমাদের দেশে এখন মাদকাসক্ত হচ্ছে কেন? আমরা বলি যে প্রায় 70 লক্ষ মাদকাসক্ত এখন বাংলাদেশে আছে। আমাদের গবেষণায় দেখানো হয়েছে যে মাদকাসক্তের মধ্যে প্রায় 98% হচ্ছে ধূমপায়ী। এবং ধূমপান দিয়ে তারা নেশা শুরু করে। অর্থাৎ ধূমপানটা বা তামাকটা হচ্ছে গেটওয়ে, অর্থাৎ নাটের গুরু। প্রথম এখান থেকেই শুরু, পরবর্তীতে নাটের গুরু হচ্ছে ধূমপান। এবং এরপরে তারা সিগারেটের মধ্যে গাঁজা ঢুকায়, তারপরে ইয়াবা, ফেন্সিডিল বা হিরোইন, কোকেনে আসক্ত হয়। সুতরাং মূল আসক্তির কেন্দ্রবিন্দুটি হচ্ছে সিগারেট। সুতরাং এইটা যদি বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনটা রয়েছে, এটা যদি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে এই যে আপনি দেখেন আরেকটা বিষয় হচ্ছে মাদকাসক্তদের মধ্যে প্রায় 60% বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সমাজে, যেমন হত্যা, খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, ইফটেজিং, এগুলো সব কিছুর মধ্যে কিন্তু মাদকাসক্ত ছেলেরা জড়িত বা মেয়েরা। এই যে মাদকাসক্ত তরুণ যুব সমাজের একটা বোঝা হয়ে যাচ্ছে, এর কেন্দ্রবিন্দুটা কিন্তু হচ্ছে সিগারেট বা ধূমপান। এবং এখন যদি বলি আমি তামাকের ব্যাপারে, মানে একটা তো স্মোকিং, একটা হচ্ছে নন স্মোকিং টোবাক্কো। নন স্মোকিং টোবাক্কোটা হচ্ছে জর্দা, গুল, দোক্তা, কর্নি, সাদা পাতা। এগুলা কিন্তু হরহামেশা বিক্রি হচ্ছে বাজারে, বিভিন্ন দোকান। যারা গ্রহণ করছেন তারা এটি ক্ষতিকর দিকটি একেবারেই জানেন না। এবং অনেকেই ধূমপান ছেড়ে দিয়ে বলেন যে আমি এখন ধূমপান ছেড়ে দিয়ে পান খাই। তাই বলি পানের সঙ্গে কি খান? বলে জর্দা খাই, নাহলে তো ভালো লাগে না। তো এই যে তারা সিগারেটটা ছেড়ে পানটা খাচ্ছেন, আবার জর্দাও সাথে, তো ক্ষতিটা উনি ভাবছেন কিছুই হচ্ছে না। বিজ্ঞান বলছে যে এই যে তামাকের যে জর্দাটা, এটাও কিন্তু আমাদের মুখে তো থাকে, সেটা মিউকাস মেমোরির ভিতরে রক্তের সঙ্গে মিশে যায়। ফলে সেটাও কিন্তু হার্টে যায়, লাংসে যায়, ব্রেইনে যায়, এবং সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এই যে যারা ধূমপায়ী, তারা তো ধূমপান করছে, নিজের স্বাস্থ্যের ক্ষতি করছে, 25টা রোগ হচ্ছে। আবার যারা অধূমপায়ী, তাদের পাশে বসে তারা করছেন। সুতরাং যে ধোঁয়ার মধ্যে আমি বললাম 7,300টি রাসায়নিক পদার্থ, বিষাক্ত পদার্থ, সেগুলো কিন্তু তারাও টানছে। মানে আমি যদি নাও খাই, আমার পাশে যদি কেউ ধূমপান করছেন, আমি সমান ক্ষতিগ্রস্ত। অধূমপায়ীরাও সমানভাবে ফুসফুসে ক্যান্সার, হার্ট ডিজিজ এবং স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তো এটা একটা ভয়াবহ ব্যাপার। শুধু অর্থনৈতিক, সামাজিক এবং আমাদের দেশের যে মেরুদণ্ড। আবার দেখেন এই তামাক চাষের জন্য যে গাছপালা তারা ব্যবহার করে, গাছ কাটা হয় কিওরিং প্রসেসের জন্য। দেখা যায় যে 30% গাছ তারা কাটে, এটা কিওরিং প্রসেসের জন্য। আবার এই কৃষকরা তারা তাদের স্ত্রীদের এবং সন্তানদের এই ইয়েতে কাজে লাগিয়ে দেয়, বিড়ি বানানোর জন্য বা সিগারেট করার জন্য। ওই যে তারা এনভায়রনমেন্টে পলিউশন করছে, তাতেও তাদের ছেলেমেয়েরা কিন্তু নানা ধরনের শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে, মহিলারা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। তো ব্যাপকভাবে আমাদের দেশের সব কিছু, পরিবেশের উপর এবং অর্থনীতির সব কিছুর উপর
এর কিন্তু একটা বিরাট প্রভাব রয়েছে। এবং তার ফলে হচ্ছে কি, আমাদের সমাজের একটা বিরাট লস হচ্ছে, শুধু ফাইন্যান্সিয়ালি না, আমরা আমাদের তরুণ মেধাবী তরুণ যুব সমাজকে হারাতে হচ্ছে আমাদের এই ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে। স্যার, আপনার সঙ্গে আমরা আবারও আলোচনায় ফিরে আসবো। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন যিনি, তার সাথে আবার একটু আলোচনা করে আমরা আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত আছেন কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান, সাবেক মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার মতামত জানবো আমরা। জনাব হামিদুর রহমান, আমরা আপনার কাছ থেকে মন্তব্য শুনতে চাই। আমরা জানি যে বিশ্ব তামাক মুক্ত দিবস এবং এই দিনটি আসলে আমরা তামাকের ব্যবহার, স্বাস্থ্যগত ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, সেই সাথে রাজস্বের একটি বিষয় আলোচনায় চলে আসে। প্রথমে একটু আপনার কাছে মতামত শুনতে চাবো যে এই যে প্রতি বছর প্রায় বিশ্বব্যাপী 60 লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশে প্রায় 35% প্রাপ্তবয়স্ক মানুষ তামাক দ্রব্য ব্যবহার করছেন। সে সাথে স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি তো বাড়ছেই, তার সাথে সাথে যে অবস্থানটি সেটি প্রথমে একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। আপনি যেসব ঝুঁকির কথা বলেন এগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সুস্থ জাতি গঠন, আমাদের শরীরকে নিরোগ রাখার জন্য তামাক নিঃসন্দেহে একটি ক্ষতিকারক উপাদান। কিন্তু আমরা তামাক গ্রহণের যে সংস্কৃতি, সেটারও একটা পরম্পরা আছে, অতীত আছে, বর্তমান আছে, এবং সেই পরম্পরাটাকে যদি আমরা বিচার করি তাহলে দেখব যতদিন ডিমান্ড সাইডটা থাকবে, সাপ্লাই সাইড নিয়ে কাজ করে খুব বেশি আপনার অগ্রগামী হওয়া যাবে না। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2040 সাল নাগাদ যে তামাক মুক্ত বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছেন বা যে বিষয়টি তিনি বলছেন, সেটি নিয়ে কাজ করতে গেলে প্রথমেই যারা তামাক ব্যবহার করেন তাদেরকে মোটিভেট করতে হবে যেন তারা কিছুতেই এর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে, এর আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে এটি না করে। সেই কাজটি খুব জোরে সোরে করতে হবে। একেবারে আমি মনে করি স্কুল থেকে শুরু করে নানান মানে শিক্ষা প্রতিষ্ঠান, নানান প্রচার মাধ্যম, সেইখানে যেমন এই কাজটি করতে হবে, তেমনি শ্রমজীবী মানুষের জীবন যাপনের সাথে তাদের কাজকর্মের সাথেও এই তামাক সেবনের এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করি। তো সেই শ্রমজীবী মানুষগুলোকেও তামাক সেবনের ক্ষতিকারক দিকগুলো বোঝাতে হবে, তবেই এই তামাকের চাহিদাটা বন্ধ হবে বা কমে যাবে। তখন কিন্তু এর উৎপাদন বা এর ব্যবসার সাথে যারা যুক্ত তারা অন্য বিকল্প কথা বা বিকল্প রোজগারের কথা ভাববেন, বিকল্প শিল্পের কথা ভাববেন। বাংলাদেশে আমরা অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশের তামাক চাষ একসময় বেশ কমে এসেছিল, সম্প্রতি হয়তো আবার কোথাও কোথাও এটার বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হলো তামাক চাষের সাথে খুব সংগঠিত হচ্ছে কোম্পানিগুলো যুক্ত, যারা তামাকের বীজ কৃষকদের মধ্যে বিতরণ থেকে শুরু করে এর চাষ পদ্ধতি এবং সর্বশেষ গিয়ে উৎপাদিত সকল তামাকজাত পণ্য তারা কিনে নেন কৃষকদের কাছে। বাইব্যাক গ্যারান্টি কিন্তু কৃষকদের অন্য কোনো ফসলে তারা এটি পান না। এটা এক ধরনের, এটার কারণে জনাব হামিদুর রহমান, আমি এই জায়গাটা একটু আলোচনা আনতে চাইবো যে এই যে কৃষকদের তারা বীজ সরবরাহ করছেন, পণ্যটি কিনে নেওয়ার গ্যারান্টি দিচ্ছেন, তিনি অতি লোভের আশায় সেখানে জড়িয়ে পড়ছেন, সেখানে সরকারের কোনো ব্যবস্থাপনা থাকে বা নজরদারি থাকে কি? সরকারের নজরদারি বলতে যে সরকার কৃষক ভাইদেরকে, আমরা যারা কৃষি সম্প্রসারণ বা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করি, সবসময় আমরা তাদেরকে বিকল্প ফসলের কথা বলি এবং আরো উচ্চ মূল্যের, তামাকের চেয়ে উচ্চ মূল্য ফসল চাষের কথা বলি এবং তার চাষ পদ্ধতি সম্পর্কে আমরা তাদেরকে নানান রকমের দক্ষতা উন্নয়নের কাজও করি। কিন্তু আমরা যেটা পারি না সেটা হচ্ছে উৎপাদিত পণ্য যে উচ্চ মূল্যে বিক্রি হবেই সেইটার গ্যারান্টি নিশ্চিত করতে পারি না। এই আবার সবসময় তামাক চাষের জন্য যে অর্থ ব্যয় হয়, বিনিয়োগ কৃষক যায়, সেটি কিন্তু কোম্পানিগুলো করে।
কিন্তু আমরা কৃষকদের যে অন্য সব উচ্চ মূল্যের ফসল উৎপাদনের যে পরামর্শ দিই, সেই পরামর্শের সাথে যে অর্থ বিনিয়োগের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে ওইভাবে দেওয়া হয় না। কখনো কখনো আমরা কিছু কিছু প্রণোদনা দিয়ে থাকি মাত্র। আর আমরা আর্থিক যে অর্থ সরবরাহকারী যে প্রতিষ্ঠান, ব্যাংকগুলো, বিশেষ করে কৃষি ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কৃষক ভাইদেরকে লিঙ্ক করিয়ে দিই এই পর্যন্ত। কিন্তু কোম্পানিগুলো যেগুলো করেন তারা সরাসরি অর্থ প্রদান করেন এবং সরাসরি পণ্যটি কিনে নেন। এইখানে তাদের আমার প্রশ্নটি সেই জায়গায় ছিল মোহাম্মদ হামিদুর রহমান, এইখানে আসলে সরকার আরো কঠোর হওয়া উচিত কিনা? কারণ আমি একদিকে বলছি আমি তামাক মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু সে জায়গায় তামাক কোম্পানিগুলো অর্থ দিয়ে অতি লোভের আশায় অবশ্যই সরকারকে একটা বিকল্প, যে সমস্ত এলাকায় তামাক উৎপন্ন হচ্ছে সেখানে কৃষকরা যাতে এর চেয়ে লাভজনক ভাবে অন্য পণ্য উৎপাদন করতে পারে এবং তার জন্য যে ধরনের সার্বিক সহযোগিতা দরকার, একেবারে উপকরণ থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন, এমনকি ওই পণ্য বাজারজাতকরণে, পণ্যের যেটাকে আমরা বলি ভ্যালু এডিশন, তার মূল্য সংযোজন করে বাজারজাতকরণে এমন একটা ব্যবস্থা প্রবর্তন করা দরকার যাতে তামাক উৎপাদন এবং বিক্রির চেয়েও কৃষকরা লাভবান হতে পারে। যেমন ধরেন এই বছরে কিছু কিছু এলাকায় তরমুজ উৎপাদন করে কৃষকরা অত্যন্ত লাভবান হয়েছেন। আবার দেখা যায় অন্য কোনো এক বছরে এই তরমুজই উৎপাদন করতে গেলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেব্রুয়ারি মাসে অতিবৃষ্টি হয়ে গেল, তার ফসল নষ্ট হয়ে গেল, তখন তার আর কিছু করার থাকে না। অনেক সময় এইসব ঝুঁকির কথা চিন্তা করে কৃষকরা এই কাজটি করে যাচ্ছেন, কিন্তু যখন তামাকের চাহিদা থাকবে না তখন কিন্তু আর কৃষকদের এই কাজগুলো করার প্রয়োজন হবে না। এবং সেই জায়গাটা আমাদেরও কৃষকদের পাশে দাঁড়াতে হবে, সচেতন করতে হবে, তাদেরও তো একটা বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, সেই জায়গাটা আমাদের বোঝাতে হবে। আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো। স্যার, একটু আইনগত জায়গাটি যেতে চাই। আপনি বলছিলেন যে সারা বিশ্বব্যাপী এই জায়গাটা কমে আসছে, কিন্তু উল্টো চিত্র হচ্ছে আমাদের দেশগুলোতে এবং ভয়ঙ্করভাবে সেটি বাড়ছে। এবং তরুণ জনগোষ্ঠী আমরা যেভাবে সম্পৃক্ততা দেখছি তাদের, আমরা যদি আলোচনা আসে যে উন্মুক্ত স্থানে ধূমপান নিষেধ, পৃথিবীর অনেক দেশে গেলে কিন্তু আমরা সেটি মেনে চলছি, কিন্তু আমাদের দেশগুলো আমরা মানছি না। এছাড়াও অনেক ধরনের আইন আছে। শুধুমাত্র রাজস্বর কথাগুলো বলে এই জায়গাগুলো যে আমরা কত বড় ক্ষতি করছি সেই জায়গাগুলো আপনারা প্রতিনিয়তই বলছেন, তারপরও স্যার একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আপনি যে বলছেন যে আইনের বিষয়টা, দেখেন এই আইনটার মধ্যে সুন্দর সুন্দর সমস্ত বিষয়গুলো আছে। এখন পাবলিক প্লেসে ধূমপান নিষেধ, পাবলিক প্লেস সম্বন্ধে কিছু একটা মিস ইনফরমেশন আছে জনগণের মধ্যে। অনেকে বললাম, আজকেও দেখলাম একটা চ্যানেলে বলছে প্রকাশ্যে ধূমপানটা নিষেধ, কিন্তু প্রকাশ্যে ধূমপান নিষেধ কথাটা কিন্তু এটা কিন্তু মানে কথাটা অর্থবহভাবে কারেক্ট না। বলা হচ্ছে পাবলিক প্লেস। এখন পাবলিক প্লেস বলতে আমি কি বুঝি? পাবলিক প্লেস হচ্ছে রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, স্টিমার স্টেশন, শপিং মল, অফিস আদালত, কোর্ট কাছারি, হাসপাতাল, ক্লিনিক, রেস্তোরাঁ, এগুলো হচ্ছে জনসমাগম স্থল। আপনি যদি সেখানে সিগারেট খান, আপনার সেই ধোঁয়াটা সমস্ত জনগণকে ওখানে যারা থাকবে তাদেরকে আক্রান্ত করবে। সুতরাং ওই জায়গাতে ধূমপানটা করা শুধু আপনার নিষেধ না, এটা আইনে বলা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং আপনার শাস্তি হবে, কারণ আপনি একটা অপরাধ করলেন, আইন অমান্য করলেন। তো এই যে জিনিসগুলো আছে, সুন্দর জিনিসগুলো, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। আবার যদি পাবলিক প্লেসে কেউ ধূমপান করে, ওই ধূমপাইকে 300 টাকা জরিমানা করা হবে। আর যদি ওই কর্তৃপক্ষ যিনি ওই তার রেস্টুরেন্টে হয়তো সিগারেট খাচ্ছে, কিন্তু মালিককেও কিন্তু জরিমানা করা হবে, কারণ সে দেখলো না কেন। আবার মালিক যদি শাস্তিযোগ্য অপরাধ ধূমপান এখানে সেটা যদি না টাঙান, তাহলে তার আবার জরিমানা হবে 1000 টাকা। সুতরাং সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু প্রয়োগটা আপনার এখন আমাদের যে তামাক নিয়ন্ত্রণ সেলটা আছে, টোবাকো কন্ট্রোল টাস্ক ফোর্স, এইটা এখন এই সময়ে উচিত যে আমাদের বাংলাদেশের সমস্ত মানে ওপেন ফিল্ডে যেখানে এই ধরনের পাবলিক প্লেসগুলা, শপিং মল, স্কুল কলেজ, রেস্তোরাঁ, তারপরে স্টিমার স্টেশন, বাস স্টেশন, তারপরে কোর্ট কাচারি, রেস্টুরেন্ট, হাসপাতাল, সব জায়গায় কিন্তু ভিজিলেন্স টিম যাওয়া উচিত, যেভাবে ভেজাল বিরোধী অভিযানগুলো পরিচালিত হয়।
ঠিক তেমনিভাবে যদি আমাদের এই টোবাকো কন্ট্রোল টাস্ক ফোর্স বিভিন্ন পাবলিক প্লেসে কেউ ধূমপান করার সাথে সাথে তাকে জরিমানা করে মিডিয়াতে এটা নিউজের মধ্যে আনা হয়, তাহলে কিন্তু মানুষ এটা দেখবে এবং জানবে এবং এটা বুঝবে যে নট প্রকাশ্যে বাট ইট ইজ ইন পাবলিক প্লেস, যেখানে জনসমাগম, সেখানে যদি কেউ ধূমপান করে তাহলে তার জন্য সেটা পেনাল্টি হবে, তার জন্য একটা শাস্তিযোগ্য অপরাধ, এটা কিন্তু তাকে করাতে হবে। আরেকটি জিনিস হচ্ছে, এখন দেখেন কোনো ধরনের বিলবোর্ড, সাইনবোর্ড, কোনো ধরনের এগুলা কিন্তু বিজ্ঞাপন প্রচার নিষেধ, কিন্তু তামাক কোম্পানি কিন্তু সুকৌশলে সেই কাজগুলো করছে। এখন আপনি দেখবেন বিভিন্ন মুদির দোকানের সামনে ভেন্ডার মেশিন নিয়ে বসে গেছে এবং সেখানে একটা সিগারেটের বিজ্ঞাপন আছে নিচে, তার বাক্সের নিচে ওই সিগারেটের ব্র্যান্ডটা, এবং ওই সিগারেট কোম্পানি কিন্তু তাকে এটা ফ্রি দিয়েছে সাপ্লাই, এটাতে সে বসে সিগারেটটা বিক্রি করছে। আর সে বিক্রি ফ্রি একটা ভেন্ডার মেশিন পেয়ে যাচ্ছে বা একটা বাক্স পেয়ে যাচ্ছে তার রাস্তাঘাটে বসার জন্য, সুতরাং সেই তামাক কোম্পানি তাকে এটা ফ্রি দিয়ে দিচ্ছে, তাকে বিক্রি করার জন্য বলছে। এই যে প্রমোট করছে তারা, এটা কিন্তু আইনে নিষিদ্ধ আছে, যেটা আমাদের দেশে খুবই সহজ, এবং তামাক কোম্পানি কিন্তু জেল জরিমানা করা যাবে এটার জন্য। আর একটি জিনিস হচ্ছে, দেখেন এই যে ধরনের স্পন্সর করা যাবে না, তামাক কোম্পানি কোনো ধরনের স্পোর্টস বা মিউজিক্যাল কনসার্ট বা ব্যান্ড শো এগুলাকে কোনো তারা স্পন্সর করতে পারবে না, কিন্তু আমরা এখনো খবর পাই লুকিয়ে লুকিয়ে তারা কিন্তু সেগুলা কাজও করছে। কিন্তু আমরাও তো স্যার সেটা অনেকটা প্রকাশ্যে করছি, বেশি রাজস্বের জন্য তাদেরকে পুরস্কৃত করছি, সেটিকে উৎসাহিত করছে না? না, এটাও একটা বিরাট ঘোরতর অপরাধ সরকারের, আমি বলবো যে আমাদের দেখা যায় এনবিআর থেকে বলেন এবং এর থেকে বলেন, তারা এই সমস্ত যারা তামাক কোম্পানি আছে তারা একটা বিরাট ট্যাক্স দেবে, তাদের পুরস্কৃত করা হয়। তো পুরস্কৃত করা হয় কাদেরকে? যাদের জন্য 12 লক্ষ লোক অসুস্থ হয় বাংলাদেশে, যাদের 4 লক্ষ লোক পঙ্গু হয় তাদের জন্য, যাদের জন্য 1,61,000 লোক প্রতি বছর মারা যায় তাদের জন্য, তাকে আমি পুরস্কৃত করব? তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা অমানবিক কাজ, এবং এই জিনিসগুলো আমরা সরকারকে বলতে চাই, দেখাতে চাই যে তামাক কোম্পানির একে তো হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা কোনোভাবে 8,000 কোটি টাকা আমাদের লস হচ্ছে তাদের ট্যাক্স পাওয়ার পরেও, তারপরেও তারা যে সমাজে গর্হিত কাজগুলা করছে, অন্যায় কাজগুলা করছে এবং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এগুলো তো একটা সুইসাইড গোষ্ঠী, একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাকে পঙ্গু করে দিচ্ছে ওই রাজস্বর থেকে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এই যে আপনার 70 লক্ষ লোক আজকে মাদকাসক্ত বাংলাদেশে, কি কারণে? এই তামাক থেকে, ধূমপান থেকে তারা মাদক ধাপে 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 অন্য জায়গায় জড়িয়ে গিয়েছে। এই জিনিসগুলোকে আমাদের বলতে হবে, বোঝাতে হবে। আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে 2040 সালের মধ্যে তামাক মুক্ত করার ঘোষণা দিয়েছেন। তা আমাদের সরকার যদি সেই লক্ষ্যে কাজ করতে চায়, তাহলে দীর্ঘমেয়াদী আমরা যারা এনজিওরা কাজ করছি, এইটা দিয়ে আন্দোলন করছে, আমাদের সহযোগিতা করতে হবে, আমরা তার সরকারকে সহযোগিতা করবো। এক্ষেত্রে এনবিআর এর একটা বিরাট ভূমিকা রয়েছে, রাজস্ব বোর্ডের, এবং তাদের কাছে প্রতিবার আমরা জানি বিভিন্ন মাননীয় সংসদ সদস্যরা দল বেঁধে ছুটেন, বিভিন্ন মন্ত্রী আমলারাও তাদের কাছে দল বেঁধে ছুটেন। কি কারণে? যেন ট্যাক্সটা বাড়ানো না হয়, তদবির শুরু হয়, যে তদবিরগুলো তাদের পক্ষ থেকে, তামাক কোম্পানির পক্ষ থেকে তাদের কাছে করা হয়, যে এই জিনিসগুলো প্রতি বছর কিন্তু করা হয়। তা আমরা এইসবের প্রতিবাদ করি। স্যার, আমরা আলোচনায় ফিরে আসবো, তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ইভেল 21 রাতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জীবন বাঁচাতে তামাক ছাড়িয়ে এই বিষয়টি নিয়ে, এবং সে বিষয়ে আবার আমরা আলোচনা ফিরতে চাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অর্পরত্ন চৌধুরী স্যারের কাছে। স্যার, আমরা ভিতরে আগে আলোচনা করার চেষ্টা করেছি তামাকের যে স্বাস্থ্যগত, আর্থিক বা সামাজিক যে ক্ষতি, সে জায়গাগুলো আপনি বলার চেষ্টা করেছেন, সরকারের পদক্ষেপগুলো রয়েছে, তারপরেও আশানুরূপ জায়গায় কিন্তু আমরা যেতে পারছি না, বরঞ্চ প্রতিদিনই আমাদের দেশে বিশেষ করে আমরা তামাকের ব্যবহার দেখছি বেড়ে যাচ্ছে, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, যেটা আপনি একটু আগেই বলছিলেন। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনা, সেই জায়গাটা আলোচনা প্রত্যাশা করবো। আপনারা অনেক দিন ধরেই এই জায়গাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছেন, করণীয় নিয়ে কথা বলছেন, প্রত্যাশা কি থাকবে বা আমরা কি করলে এই জায়গাগুলো একটা সহনীয় পর্যায়ে ধীরে ধীরে যেতে পারে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে টার্গেট রয়েছে 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করার ঘোষণা তিনি দিয়েছেন, সেটি করতে হলে আমাদের আসলে কি করণীয়? অনেক ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে যে তামাকটা এখন একটা মহামারী রূপে চিহ্নিত হয়েছে সারা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তামাকের মহামারী। আবার আরেকটা মহামারী কিন্তু আমাদের দেশের সব, পৃথিবীর সব দেশে হচ্ছে এখন করোনার মহামারী। সুতরাং তামাকের এবং করোনার দুই মহামারীর মধ্যে একটা আবার
খুব একটা মিল আছে একদিক দিয়ে। একটা হচ্ছে কি, এই করোনার সময়ে দেখা যাচ্ছে যে যারা ধূমপাই তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় 14 গুণ বেশি। এর প্রধান কারণটি হচ্ছে যে যারা ধূমপান করেন তাদের ফুসফুস কিন্তু অলরেডি সংক্রমিত থাকে, মানে তাদের রোগ প্রতিরোধ কম থাকে। ফলে এই সংক্রমিত ফুসফুসের মধ্যে যখন করোনা ভাইরাসটি ঢুকে যায়, যারা সিগারেট খায়, এর কারণটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে সিগারেটটা হাতে যখন ধরে তারা মাস্কটা নামিয়ে ফেলে এবং সিগারেটটা ঠোঁটের কাছে নেয়, তারপর টান দেয়। ফলে হাতে যে ভাইরাসটি থাকে, আমরা হাত ধোয়ার কথা বলছি বারবার, 20 সেকেন্ড স্যানিটাইজার দেওয়ার কথা বলছি, কিন্তু হাতটি তিনি বারবার কোথায় স্পর্শ করছেন? মুখের কাছে, ঠোঁটের কাছে। সুতরাং ভাইরাসটি যদি থাকে সিগারেটটা খাওয়ার সময়, ধূমপানটা করার সময়, তখন কিন্তু ভাইরাস চলে যাবে। সুতরাং এটি একটা ইজি ওয়ে, তিনি আক্রান্ত হবেন। আরেকটি হচ্ছে তার ধূমপানের ধোঁয়াটা ফুসফুসে যখন যাচ্ছে তখন সাথে সাথে সংক্রমিত হচ্ছে, ওই সংক্রমিত ফুসফুসকে আরও সংক্রমণ করছে এই করোনা ভাইরাসটি। ফলে তিনি তাড়াতাড়ি অসুস্থ হচ্ছেন, তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিতে হয়, তাড়াতাড়ি আইসিইউতে ঢুকাতে হয়, ভেন্টিলেশন নিতে হবে এবং তাড়াতাড়ি তার মৃত্যু হয়। সুতরাং ধূমপায়ীদের জন্য ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই করোনাকালীন সময়ে ধূমপান ছেড়ে দেওয়ার জন্য। এবং এবারের যে প্রতিবাদ্য বিষয় সেটাই বলছে যে কমিট টু কুইট, অর্থাৎ আসুন আমরা প্রতিজ্ঞা করি জীবন বাঁচাতে তামাক ছাড়ি। তো এই বিশ্ব তামাকমুক্ত দিবসে আমাদের সকল দর্শকদের কাছে আমাদের আহ্বান থাকবে, যারা অনুষ্ঠান আজকে দেখছেন বা অনুষ্ঠানের পরে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আপনার যারা দেখা হবে, আপনারা একটা কথাই বলতে পারেন। সেই একটা খবর আমি দিতে পারি যেটা শুনে হয়তো একটা আনন্দ সংবাদ বলতে পারেন, সেটা হচ্ছে যে ধূমপায়ীদের জন্য যে মুহূর্তে থেকে তিনি ধূমপান ছাড়বেন সেই মুহূর্ত থেকে তিনি উপকৃত হবেন। অনেকে বলেন যে আমি 20 বছর যাবত ধূমপান করছি, এখন আর কি হবে ছেড়ে, আমার আর কি হবে, আমার তো এখন যা হওয়ার হয়ে গেছে। কিন্তু বিজ্ঞান বলছে যে ধূমপায়ী যখনই ধূমপান ছাড়েন সেই মুহূর্ত থেকে তার ফুসফুস, তার হৃৎপিণ্ড, তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে ক্ষতিগুলো তার হয়েছিল সেটা আস্তে 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 পরিষ্কার হতে থাকে, কিওর হতে থাকে। অর্থাৎ সে অসুস্থ অবস্থা থেকে আবার সুস্থতার দিকে তিনি যাবেন এবং বেশ কয়েক বছরের মধ্যে তিনি পরিপূর্ণ সুস্থ হয়। তার যে ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি ছিল, তার যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল, সেগুলো সব আস্তে আস্তে তার কমে যাবে। ফলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এইটা হচ্ছে সুসংবাদ তাদের জন্য। সুতরাং আমরা এই বার্তাটাই দিতে চাই। অবশ্যই তার জন্য বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ধূমপান যারা করেন তারা তো একটা নেশার মধ্যে পড়ে গেছেন, ধূমপান ছাড়া তো খুব কষ্টকর। সুতরাং এইগুলা সংবাদ আমাদের তাদের দিতে হবে। সেই সাথে সাথে সরকারের উচিত এখন যারা ধূমপান ছাড়তে হয় তাদের জন্য কুইট লাইন, যে বিদেশে উন্নত বিশ্বে কিন্তু সব দেশে আছে, যে আপনি যদি ধূমপান ছাড়তে চান আপনি একটা নাম্বার আছে, সেখানে টোল ফ্রি নাম্বার, কল করলেই হেলথ সব ধরনের সহযোগিতা সিস্টেমের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে রেসপেক্টিভ কাউন্সিলর রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে, তাকেই কাউন্সিলিং করবেন এবং তার মাধ্যমে তিনি আস্তে আস্তে ধূমপানটা ছাড়বেন। কারণ এটা তো একটা আসক্তি, কারণ ব্রেইনের রিসেপ্টর সেলে যখন ধূমপানের ধোঁয়াটা যায় তখন সে আরেকটা খেতে চায়, এবার একটা থেকে দুইটা থেকে 10টা 20টা চেইন স্মোকার হয়ে যান। সুতরাং এর থেকে মাদকের মতো এটা নেশা, এটা মাদকাসক্তের মতো। সুতরাং তাকে এই নেশা থেকে বের করে আনার জন্য তাতে টোটাল একটা ট্রিটমেন্ট তাকে দিতে হবে। আর বাইরের দেশে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি আছে, সেগুলা বাজারে আনতে হবে আমাদের। ওষুধ কোম্পানিকে সরকারের মাধ্যমে সেগুলাকে বলতে হবে যে নিকোটিন প্যাচ যেমন রয়েছে বিভিন্ন উন্নত বিশ্বে, তারা সেটা লাগিয়ে রাখলে সেটাও তারা ছাড়তে পারবে। সুতরাং ধূমপান ছাড়ার জন্য যতগুলো পদ্ধতি রয়েছে, বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, সেইগুলোর জন্য আমরা সরকারের জন্য ব্যবস্থা করতে পারে, যাতে ধূমপান যদি কেউ ছাড়তে চায়, যেমন আমাকে অনেকেই ধূমপানের অনুষ্ঠান করে বলে আমাকে বলে আমি ছাড়তে চাই, আমি কীভাবে ছাড়তে পারি আমাকে, আর তিনি অনেক চেষ্টা করেছেন হয়তো পারেননি। ওদেরকে সাহায্য করার জন্য একটা ব্যবস্থা সরকার থেকে করা উচিত। এবং সেই সাথে আমি আরেকটি কথা বলবো যে ধূমপান বা তামাক যে আমরা যে আমরা 34% বললেন আপনি, যে আমাদের 15 বছরের ঊর্ধ্বে যারা, তারা প্রায় 34% অফ দ্য পপুলেশন আপনার তামাকে আসক্ত। তো এটা একটা বিরাট পার্সেন্টেজ, কিন্তু পৃথিবীর 10টা তামাক ব্যবহারের দেশের মধ্যে বাংলাদেশ একটা 8ম স্থানে। সুতরাং এদেরকে যদি কমাতে হয়, পৃথিবী উন্নত বিশ্বে কি পদ্ধতি নিয়েছে? ট্যাক্স বাড়ানোর কথা বলছে। প্রতি বছর যদি আমরা সিগারেটের উপর ট্যাক্স বাড়াই, পৃথিবীর কোনো দেশে কিন্তু এত সস্তা দামে কোনো জিনিস পাওয়া যায় না।
আমরা আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে যিনি সংযুক্ত আছেন তার সাথে আবারও কিছুটা কথা বলে আসছি। আমরা আবার সংযুক্ত হতে চাই কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান, সাবেক মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জনাব হামিদুর রহমান, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমরা যেমনটা অরুপ্রতন স্যারের কাছ থেকে শুনছিলাম, যেমন সরকারের এখানে আইনগত বিষয় রয়েছে, কঠোর হতে হবে, এবং এই যে উনি বলছিলেন যে স্বাস্থ্যগত ঝুঁকি, সেখানে তরুণরা জনগোষ্ঠী এই তামাকের মাধ্যমে কিন্তু অন্য অন্য মাদকেও জড়িয়ে পড়ছেন। সামাজিক আর্থিক যেমন ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, এবং আমরা যেটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রত্যাশা করছেন 2040 সালের মধ্যেই বাংলাদেশকে তামাক মুক্ত হিসেবে গড়ে তোলা, তার সেই জায়গাটি করতে হলে আমাদের করণীয়। এবং তার সাথে সাথে আপনি যেটি বলছিলেন যে আমরা যদি কৃষকদেরকে সেখান থেকে বিকল্প ব্যবস্থা, জি, আমি মনে করি যে ডক্টর অরূপ রতন খুব সঠিক বলেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে উদ্বুদ্ধকরণের কাজ, তরুণ এবং যুবকদের মধ্যে আমাদের এই কাজটি খুব জোরে সোরে করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশাও সেটি, যে করলে আমাদের তরুণ যুবক যারা আগামী দিনের সুনাগরিক হবেন, তারা যদি এই তামাক গ্রহণ থেকে বিরত থাকে, তাহলে কিন্তু তামাকের যে চাহিদা কমে যাবে, সরবরাহ কমতে থাকবে। আর একই সাথে শ্রমজীবী মানুষকেও আমাদেরকে এই মোটিভেশন বা প্রচারণার মধ্যে আনতে হবে। এগুলোর জন্য স্কুল পর্যায় থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, সব পর্যায়ে এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলা দরকার। মিডিয়াতে কেবল তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা মৃত্যুর কারণ সিগারেটের প্যাকেটের উপরে এইটুকু লিখে দেওয়াটাই যথেষ্ট নয়। আরো নানান রকমের সামাজিক এবং রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা জানি যে তামাক কোম্পানিগুলো সরকারকে উচ্চ রাজস্ব দিয়ে থাকে, এবং সেটি আমাদের রাষ্ট্র পরিচালনায় এই রাজস্ব আমরা ব্যবহার করি। তো সেই রাজস্বের বিকল্প আমাদেরকে চিন্তা করতে হবে। তা না হলে আমরা যদি ওই রাজস্বটিও প্রত্যাশা করি, আবার তামাক বিরোধী প্রচারণা চালাই, তাহলে কিন্তু এটি পরস্পর বিরোধী একটি বিষয় হয়ে দাঁড়াবে এবং কোনোটাই ফলদায়ক হবে না। সেই জন্য একটি সুসংগঠিত কার্যক্রম দরকার। একদিকে তামাক গ্রহণ থেকে বিরত থাকার জন্য সামাজিক একটা আন্দোলন তৈরি করা, অন্যদিকে উৎপাদন যারা করছেন তাদেরকেও বিকল্প, যাতে স্বাস্থ্যের জন্য কল্যাণকর যে কৃষি পণ্য উৎপাদন, সেই উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের কাজে লাগাতে হবে। আমাদের দেশের কর্মসংস্থানের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করব যে একেবারে ছোট ছোট টং দোকান থেকে শুরু করে একেবারে হোলসেল মার্কেট পর্যন্ত এই তামাক ব্যবসায়ের সাথেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ জড়িত রয়েছে। তারা শ্রমজীবী, তাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টিও কিন্তু এই সার্বিক বিবেচনায় নিতে হবে। জি জি স্যার, তার সাথে আরেকটি বিষয়, যেমন সরকারের যে আইন রয়েছে, আমরা জানি যে সারা বিশ্বব্যাপী কিন্তু উন্মুক্ত স্থানে তামাকের ব্যবহার বা গ্রহণ, আমরা সিগারেটের কথাই যদি বলি, সেটি গ্রহণ থেকে বিরত রাখার আইন রয়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটি কঠোরভাবে পালিত হচ্ছে না। প্রত্যক্ষভাবে একজন খাচ্ছেন, পরোক্ষভাবে আমাদের দেশে হচ্ছে না। আমি ঠিক বলবো না। আপনি যদি 20 বছর আগে ফিরে যান, আমি একটি ব্যক্তিগত কথা বলতেই হচ্ছে আমার, আমি নিজেই একসময় ধূমপায়ী ছিলাম, এবং আজকের এই 30শে মে 2000 সালের বিশ্ব তামাক মুক্ত দিবসে আমি সংকল্প করে এই এর থেকে বিরত আছি। তো একটা সেলফ মোটিভেশনও অনেক ক্ষেত্রে খুব কাজে লাগে। হ্যাঁ, আর আপনি উন্মুক্ত স্থান, আপনি দেখবেন বাসে, ট্রেনে, হ্যাঁ, আমাদের আগে যেরকম ভাবে 20 বছর আগে এই ধূমপান করা হতো, বা এখন দেখবেন যে হ্যাঁ, এখন ঘরের মধ্যেও বাচ্চারা কিন্তু তাদের অভিভাবকদের ধূমপান করতে দেয় না। এটা একটা বড় ব্যাপার। আমরা দেখেছি আগে বাড়িতে আপনার ড্রয়িং রুমে ওই সেন্টার টেবিলের উপরে একটা ওই ইয়ে থাকতো, কি বলে আপনার, সিগারেট অ্যাস্ট্রে থাকতো। এগুলো কিন্তু এইসব সংস্কৃতি, এগুলো কিন্তু বিলুপ্ত হচ্ছে, বদলাচ্ছে। কাজে আমাদের অগ্রগতি আছে, সেটিকে আরো বেগবান অগ্রগতিকে আরো বেগবান করতে হবে।
আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা অবশ্যই এখানে অভিভাবকদেরও অনেক জনসচেতনতা বাড়াতে হবে, তাদেরও দায়িত্ব রয়েছে। সেই সাথে সাথে সরকারের নজরদারিও বাড়াতে হবে এবং সংশ্লিষ্ট সকলে মিলে যদি আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন রয়েছেন 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার, সেই জায়গাটা সকলে আমরা এগিয়ে আসবো সেই প্রত্যাশা রাখছি। জনাব কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই জায়গাটা আরো বিষয় কিছু আছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে হয়তোবা দামি সিগারেট উপরে ট্যাক্সটা বাড়ছে, তারা আবার ঘুরে কম দামি সিগারেটের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ স্তর ভিত্তিক যে ট্যাক্স আছে সেটিকেও কিন্তু আমাদের নজরে হচ্ছে। এটাও যে একটা কৌশল, এটা কিন্তু তামাক কোম্পানি ইনফ্লুয়েন্স করে গভর্নমেন্ট। যখন আমি 15 টাকার উপরে বেশি ট্যাক্স হলো, আমি আবার সেটা হয়তোবা 10 টাকায় তৈরি করছি, সেটা তারা ইনফ্লুয়েন্স করে গভর্নমেন্টকে যে তামাক চাষীদের এইটা করবেন না, তাহলে পরে এটা তারা বিক্রিটা বন্ধ হয়ে গেলে তামাক কোম্পানি লুজার হবে, আমরা ভোট পাবো না বা আমাদের সমস্যা হবে সরকারের, এটা বুঝায় তারা। কিন্তু সরকারকে তো এটা বুঝিয়ে চলবে না। পৃথিবীর কোনো দেশে এত সস্তা দামে সিগারেট পাওয়া যায়? এই দেশে 1 টাকা দিলে সিগারেটের প্যাকেট ভেঙে একটা সিগারেট বিক্রি হয়। পৃথিবীর কোনো দেশে প্যাকেট ভাঙার নিয়ম নাই, প্যাকেটটা ভাঙারই কোনো সিস্টেম নেই। এই দেশে কিন্তু প্যাকেট, আপনি ওপেন স্পেসে প্যাকেটটিও খুলতে পারছেন, হয়তো বা নির্দিষ্ট জায়গায় যাবেন খুলবেন, তারপর হয়তো বা ধূমপান করবেন, কিন্তু এখানে প্যাকেট খুলে খুলে মুদির দোকানে সিগারেট বিক্রি হয়। এই যে সিস্টেমগুলো, এগুলো বন্ধ করতে হবে এবং জর্দার উপরে সমানভাবে কর আরোপ করতে হবে। কারণ জর্দার বাজারে তো কোনো লাগামহীনভাবে বিক্রি হচ্ছে, এটা কোনো বিধিনিষেধও নাই, দামেরও কোনো ঠিক নাই, এবং এগুলো কিন্তু সমানভাবে আমাদের ক্ষতি করে। সুতরাং এগুলোর উপরে ট্যাক্স বাড়াতে হবে। পৃথিবীর সব দেশে দেখা গেছে, পৃথিবীতে যখন সভ্য দেশে টোবাকোর উপরে 10% করে প্রতি বছর ট্যাক্স বাড়ায়। ট্যাক্স বাড়ালে কি হয়, মানুষ এটা সাধ্যসীমার বাইরে চলে যায়, ধীরে ধীরে তখন সে আর খায় না। আরেকটা জিনিস যেটা হয়েছে, তামাক যন্ত্রের মধ্যে আমাদের পিকচারাল ওয়ার্নিংস গুলো, যেগুলো সিগারেটের প্যাকেটে কিন্তু আমাদের যে ক্ষতিকর যে চিত্রগুলো সেগুলো দেওয়া হয়, যেমন ফুসফুসে ক্যান্সারের ছবি, মুখের ক্যান্সারের ছবি, হার্ট ডিজিজের ছবি, এগুলো কিন্তু দেওয়া হয়। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে এগুলো যতবার ধূমপায়ী দেখে ততবার তার মধ্যে একটা মনস্তাত্ত্বিক কাজ করে এবং সে আস্তে আস্তে ছেড়ে দেয়। এটাও কিন্তু বিদেশে হয়েছে এবং আমাদের দেশে এটা করা হয়েছে। তবে এটার মাত্রাটা আরো 50% এখন আছে সিগারেটের প্যাকেট, এটা দৃশ্যমান আরো হয়তো আরো বাড়াতে 70-80% দিয়ে তাদের সেই সাথে সরকারের কঠোর আইন প্রয়োগের ব্যবস্থাটা খুব, আমাদের এখন ভিজিলেন্স টিম এখন করোনাকালীন সময় এখন কিন্তু আমরা মাঠে সব জায়গায় দেখতে চাই যে এই আইন প্রয়োগের সংস্থা যারা পাবলিক প্লেসে ধূমপান করছে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং তাদেরকে শাস্তিযোগ্য অপরাধ যেটা, এটা তাদেরকে বাস্তব প্রয়োগ তারা করতে পারছে। এবং আমাদের তরুণ যুব সমাজের জন্য আমাদের একটা সচেতনমূলক কার্যক্রম নিতে হবে মিডিয়ার মাধ্যমে, যাতে করে তামাকের যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে সেটাও যেন আমরা পরিষ্কারভাবে তাদের বুঝাতে পারি। এবং সেই সাথে সাথে এটাও বলতে পারি যে তামাক একটা ক্ষতিকর পণ্য, এটা আপনারা কিনবেন না এবং এটা ব্যবহার করবেন না, তাতে আপনার নিজের যেমন ক্ষতি হবে, আপনার পরিবারের পরিবেশ দূষণের কারণে আপনার পরিবারও আক্রান্ত হবে। সুতরাং নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। আমরা সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। আমরাও প্রত্যাশা রাখছি সরকার এই জায়গাগুলো অবশ্যই নজর দিবেন, আমাদের আর্থসামাজিক, স্বাস্থ্যগত, পরিবেশগত সবকিছু বিবেচনা করেই সুন্দর একটি তামাক মুক্ত পরিবেশের যে প্রত্যয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন 2040 সালের মধ্যেই বাংলাদেশ তামাক মুক্ত হবে, আমরা সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ইভিল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।